সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে তোমাদের ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে তোমরা যারা নবম শ্রেণীর আছো, নতুন যে কারিকুলামে যে বিজ্ঞান বইটি এসেছে, সেই বিজ্ঞান বইয়ের আজকে তোমাদেরকে আমি অধ্যায় 4 আলোচনা করব। এই যে অধ্যায় 4 হলো পদার্থের অবস্থা, পৃষ্ঠা 68 নম্বর। তো তোমরা তাড়াতাড়ি বইটা বার করে ফেলো। তো পদার্থের অবস্থা বলতে এটা আসলে রসায়ন বিদ্যার মধ্যে পড়ে। অর্থাৎ তোমাদের যারা আগের ক্লাসে, অর্থাৎ 2022 থেকে 23 সাল পর্যন্ত যেসব বইগুলো ছিল, সেই বইয়ে এই পদার্থের অবস্থা অর্থাৎ রসায়ন বিদ্যায় এই অংশটা ছিল, সেখান থেকে তুলে ধরা হয়েছে। তো আমি এর আগেও একটা ক্লাস নিয়েছিলাম এই বিজ্ঞানের উপরই, ফিজিক্সের উপর প্রথম অধ্যায় নিয়ে। তো আশা করছি তোমরা সেই ক্লাসটা বুঝতে পেরেছিল। আমি ইম্পর্টেন্ট তথ্যগুলো নোট আকারে লিখে দিয়েছিলাম, প্লাস বই থেকেও কিছু তথ্য পড়াইছিলাম। তো আজকেও ঠিক সেম ভাবেই ক্লাস হবে। ইম্পর্টেন্ট কিছু তথ্য আমি নোটে লিখে দিব তোমাদের, প্লাস বই থেকেও ক্লাস হবে। তো পদার্থের অবস্থা সম্পর্কে আগে একটু প্রাথমিক আলোচনাটা করে নিই, কি কি থাকবে এই অধ্যায়ে। পদার্থের 3টা অবস্থা জানতে পারছো তোমরা। কণার গতিতত্ত্ব জানতে পারবা, ব্যাপন নিঃসরণ জানতে পারবা, মোমবাতি জ্বলন, মোমবাতির 3টি অবস্থা, গলন, স্ফুটনাঙ্ক, পতন ও ঊর্ধ্বপতন সম্পর্কে জানতে পারবা। তো এই বিষয়গুলো তোমাদের সবকিছুই অজানা, কারণ দুই একটা জিনিস জানা। পদার্থের 3টি অবস্থা, এগুলো তোমরা ছোট কাছ থেকেই জেনে এসছো, এগুলো তোমরা জানা। কি বলতো, কঠিন, তরল, বায়বীয়। কিন্তু নিচের যে এসে গতিতত্ত্ব, নিঃসরণ, ঊর্ধ্বপতন, এগুলো কিন্তু তোমরা এখন নতুন শিখবা। তো এগুলোর জন্য কিছু বেসিক জানা লাগবে। তো সেই সমস্ত বেসিক নিয়ে আমি বইয়ের থিওরিতে ঢুকবো। তো আশা করছি আমার ক্লাসটা কিভাবে নেব সেই প্ল্যানটা তোমরা বুঝতে পেরেছো। তো আর কথা বাড়াবো না, এখনই আমরা ক্লাসটা স্টার্ট করছি। আর হ্যাঁ, তোমরা যারা যারা ডিলিজেন্ট স্কুলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই এখনই সাবস্ক্রাইবটা করে দাও। চলো ক্লাসটা শুরু করি। এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট কিছু নোট আমি করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এগুলো বলতে পারো একবারে বেসিক। আগে চলো তোমাদের কিছু বেসিক সম্পর্কে আমি ধারণা দিই, তারপরে আমি মূল বই পড়াবো। আমি মূল বই প্লাস বেসিক এই দুটা সম্পর্কে আমি কিন্তু এখানে আলোচনা করব। তো কোনো টেনশন নাই, আমি একবারে ডিটেলস থেকে শুরু করছি ক্লাসটা। চলো শুরু করা যাক। পদার্থের অবস্থা। তো পদার্থটা কি? পদার্থ কি জানো কি? নির্দিষ্ট একটা ভর আর জায়গা দখল করে। যার ভর আছে আর যে জায়গা দখল করে সেটাই পদার্থ। সাপোজ মনে করো তুমি আমার ক্লাসটা দেখছো, এখন টেবিল চেয়ারে বসে থেকে দেখছো অথবা বিছানায় দেখছো। ধরো তুমি যে টেবিল চেয়ারে বসে থেকে আমার ক্লাসটা দেখছো, টেবিল আর চেয়ার তোমার বাসার যে জায়গাটা দখল করে আছে বা বিছানা যে জায়গাটা দখল করা আছে, সেটাই আসলে একটা পদার্থ। তো আশা করছি পদার্থটা কি তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে এমন অবস্থাকেই বলা হয় পদার্থ। পদার্থের 3টা অবস্থা, কঠিন, তরল, বায়বীয় অবস্থা। পদার্থের কয়টা অবস্থা বললাম? 3টা, কঠিন, তরল ও বায়বীয়। কঠিন অবস্থায় অণুসমূহ কাছাকাছি কাঁপতে থাকে। এটা বরফের ক্ষেত্রে সাধারণত, তোমাদের আমি দেখাবো যখন, তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। কঠিন অবস্থায় পদার্থের অণুগুলো কাছাকাছি ভাবে কাঁপতে থাকে, মানে কাছাকাছি এসে কাঁপতে থাকে। তারপরে দেখো, সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। বেলুনের ভিতরে গ্যাসের তাপমাত্রা বাড়ালে চাপ বাড়বে, গতিতত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। গতিতত্ত্বটা কি সেটা জানা লাগবে। তার মানে কি বুঝলাম? দেখো, সকল পদার্থই, যে কোনো পদার্থ ক্ষুদ্র 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 কণা দ্বারা কিন্তু একটা পদার্থ। বেলুন, আমরা যে হ্যাপি বার্থডে বা বিভিন্ন অনুষ্ঠানে বেলুন ফুলাই, এই বেলুনের ভিতরের গ্যাসের তাপমাত্রা বাড়ালে চাপ বাড়বে, গতিতত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। আবার পানির স্ফুটনাঙ্কের সময় একসাথে দেখা যায় দুটি অবস্থা। তো আমি প্রথমে এই 3টা, আরেকটা আছে, পদার্থ কণা স্বাধীনভাবে চলাচল করতে পারে। গ্যাসীয় অবস্থায় পদার্থের অণুসমূহ পরস্পরের আকর্ষণ হলে তা আন্তঃআণবিক আকর্ষণ। প্রথমে এই 4টাই হলো ইম্পর্টেন্ট পদার্থ থেকে কথা, যেগুলো তোমার বইয়ে লেখা আছে। আমি সেগুলো ইম্পর্টেন্ট কথাগুলো লিখেছি। এখন আমরা মূল বইয়ে যাই, চলো মূল বই থেকে ঘুরে আসি। তো এইটা পদার্থের 3টা অবস্থা আমরা জানলাম, কণার গতিতত্ত্ব জানলাম। এখন আমরা ডিটেল জানবো। চলো শুরু করা যাক। আমি ফুল বই যদি আমি তোমাদের লাইন বাই লাইন A to Z পড়াই, আমার ক্লাসটা মিনিমাম 3-4 ঘন্টার হয়ে যাবে। তো এত তো ক্লাস লং করা যাবে না।
আমি যেটুকু গুরুত্বপূর্ণ, যেইটুকু তোমাদের পরীক্ষায় আসবে, যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের জানা লাগবে, সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। আর বাকিগুলো আমি বলে দেবো, তোমরা এই বিষয়গুলো পড়ে লিও। তো চলো আগে প্রথম থেকে একটু আমি আলোচনা করি। তো কঠিন, তরল, বায়বীয় পদার্থের এই তিনটা অবস্থা, যেটা আমি তোমাদের নোটে দেখালাম। কঠিন, তরল, বায়বীয় পদার্থ যার ভর আছে, যাই দখল করে, তাকে কিন্তু পদার্থ বলা হয়। তো এখানে আসো এবার কণার গতিতত্ত্ব, 1 নম্বর টপিক। আমরা জানি যে সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা, অণু ও পরমাণু দ্বারা গঠিত। এই সমস্ত কণার গতি শক্তি তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং পদার্থ কোনো অবস্থান কঠিন, তরল বা বায়বীয় থাকবে সেটি প্রভাবিত করে। পদার্থের এই কণা একে অপরের যে আকর্ষণ করে এবং সে আকর্ষণের কারণে কণাগুলো মাঝে মাঝে এক ধরনের কণা আকর্ষণ ও আন্তঃআণবিক বা আন্তঃপারমাণবিক শক্তি থাকে। কণাগুলোর গতিশক্তি এবং আন্তঃআণবিক আকর্ষণ শক্তি দ্বারা দিয়ে গঠিত যে পদার্থের কঠিন, তরল, বায়বীয়, গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা যায়। আর একেই বলা হয় কণার গতিতত্ত্ব। তো কণার গতিতত্ত্বটা কি আসলে তোমরা বুঝতে পারোনি এখানে অত ভালোভাবে, এখানে অনেক বড়ভাবে লেখা আছে। আর আমি আমার নোটে এখানে কিন্তু লিখেছি, পদার্থের কণাসমূহ স্বাধীনভাবে চলাচল করতে পারবে বা গ্যাসীয় অবস্থায় পদার্থের অণুসমূহ পরস্পরের আকর্ষণ হলো আন্তঃআণবিক আকর্ষণ বা কণার গতিতত্ত্ব। তো আবার দেখো, অণুসমূহ আকর্ষণের শক্তি সবচেয়ে বেশি থাকে কঠিন অবস্থায়। পদার্থের 3 ধরনের অবস্থা গতিশীলতা জানা যায় কণার গতিতত্ত্ব থেকে। তাপমাত্রা বাড়লে পদার্থের অন্য সময় চাপ বৃদ্ধি পায়। চাপ প্রয়োগ করলে আয়তন স্বল্প মাত্রায় সঞ্চালিত হয় তরল পদার্থের ক্ষেত্রে। তো আশা করছি বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে তোমাদের আন্তঃআণবিক বা আন্তঃপারমাণবিক গতিশক্তি বা আন্তঃকণা। এটা তোমরা পরীক্ষায় ক নাম্বারে আসতে পারে। তো তোমরা চাইলে বইয়ের সংজ্ঞাও দিতে পারো, আমার নোটের সংজ্ঞাও দিতে পারো, সমস্যা নাই। তোমাদের বইয়ে একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার্থে। আর আমি নোটে তোমাদের ইজিলি যেটা পারফেক্ট এক্স্যাক্টলি সংজ্ঞা সেটা নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা নেক্সটে যাই। কঠিন পদার্থ কণাগুলোর মধ্যে আকর্ষণ শক্তি খুবই বেশি থাকে। এটা কিন্তু আমি তোমাদের কেবলই বললাম। কঠিন পদার্থের অণুগুলো খুবই কাছাকাছি আছে এবং আন্তঃআণবিক শক্তি বেশি। এই যে এখানে দেখো কই গেল, এই যে কঠিন অবস্থায় অণুসমূহ কাছাকাছি কাঁপতে থাকে, মানে এদের আন্তঃআণবিক শক্তিটা বেশি। বুঝতে পারলা? তো এটাই কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে। দেখো, কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণ শক্তি খুবই বেশি থাকে। আমি যেগুলো হাইলাইট করে দিচ্ছি এগুলো অবশ্যই ডাঙায় নিও, প্লাস আমার নোটটা তোমরা একটা খাতায় তুলে নিও, খুবই উপকারে আসবে। তো এখন দেখো, ফলা কণাগুলো তাদের নিজের মধ্যে খুব কাছাকাছি ঘনিষ্ঠভাবে অবস্থান করে, নিজেদের অবস্থান নড়াচড়া করতে পারে। যখন কোনো চাপ দেওয়া হয় তখন কণাগুলো তাপ শক্তি গ্রহণ করতে পারবে। আর এখানে তেমন কিছু নাই, এইটুকুটা তোমরা পড়লেই পারবা। এখান থেকে একটু জানো যে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলে নির্দিষ্ট আকার থাকে না। ওই অবস্থায় তরল পদার্থ আরো বেশি তাপ দিলে কণার তাপ শক্তি গ্রহণ করে, তাদেরকে গতিশক্তি বাড়তে থাকে এবং এক সময় গতিশক্তি এত বেড়ে যায় যে কণাগুলো তাদের নিজেদের মধ্যে আকর্ষণ শক্তি থেকে মুক্ত হয়ে বিক্ষিপ্ত হয়ে ছুটাছুটি করতে বেড়ায়। যেমন এইখানে তোমাদের বুঝাইছে, এটা তোমাদের আমি এখনই বুঝাই দিচ্ছি। তো এখন দেখো, তোমরা এটা হচ্ছে মনে করো এটা একটা বরফ, এটা তরল, এটা একটা গ্যাসীয় পদার্থ। এটা একটা বরফ বা কঠিন অবস্থা। এখন তুমি এই যে দেখো, আমার কার্সরের দিকে খেয়াল করো, নিচে একটা তাপ দিচ্ছ, তাপ দ্বিপদী স্থানে তাপ প্রয়োগ করলা। হ্যাঁ, তাপ প্রয়োগ করার পর এই বরফটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড যখন তাপমাত্রা উৎপন্ন করবে তখন বরফটা ধীরে ধীরে গলতে শুরু করবে। বরফ গলে তো ডাইরেক্ট গ্যাসীয় বা বায়বীয় হবে না, বরফ গলে আস্তে 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 পানিতে বা তরলে পরিণত হবে। এখন এই দেখো, বরফের কণাগুলো খুবই কাছাকাছি আছে। আমি বলিনি কঠিন পদার্থের কণাগুলো খুবই কাছাকাছি থাকে, কাঁপতে শুরু করবে। এটাই হচ্ছে সেই আমাদের বরফ, যার কণাগুলো খুবই কাছাকাছি আছে।
যখনই বরফকে আমরা তাপমাত্রা দিব, তাপমাত্রা দেওয়ার পর আস্তে আস্তে কঠিন পদার্থ থেকে তরলে পরিণত হবে, তখন কণাগুলো দূরে সরে যেতে থাকবে এবং ওই তরল পদার্থকে আরো তাপ দেওয়ার সাথে 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 আমাদের বাষ্পে পরিণত হয়ে ফুটতে শুরু করতে করতে এক সময় এই ধোঁয়াগুলো উপরে উঠে যাবে, যা গ্যাসীয় পদার্থ নামে পরিচিত। তো এখানে মেন বিষয়টা এই কঠিন পদার্থের কণার গতি শক্তি এখান থেকে এই লাস্টের এই পর্যন্ত তোমাদের এই বরফের বিষয়টা নিয়ে আলোচনা করা আছে। এবার আসো ব্যাপন। ব্যাপনটা কি? ব্যাপনের ভিতর এখান থেকে নিচ পর্যন্ত তোমরা রিডিং করে নিবা, বললে বুঝতে পারবা। তো আমি ব্যাপনটা কি শুধু সংক্ষেপে একটু বলে দিই, প্লাস তোমরা কেউ নোট করতে চাইলে নোট করে লিও। উচ্চ ঘনত্বের স্থান থেকে, দেখো, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াই হলো ব্যাপন। ব্যাপনটা কি? উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে বা সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকেই ব্যাপন বলে। সাপোজ মনে করো তুমি তোমার আব্বা বা তুমি রুমে সেন্ট মেরেছ, বা আমাদের আব্বা আম্মা কি করে নামাজে যাওয়ার সময় আতর টাতর দেয় না গায়ে, পাঞ্জাবিতে, তখন এই আতর দেওয়ার সময় ঘরে যে একটা স্মেল পাওয়া যায় সেটাই ব্যাপন। তো ব্যাপনের সংজ্ঞাটা আছে, সেটা ইম্পর্টেন্ট। তোমরা ব্যাপনের সংজ্ঞাটা আমি আরেকবার বলে দিচ্ছি। উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে যদি কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকেই ব্যাপন বলা হয়। তো এই সংজ্ঞাটা তোমরা লিখে নিবা, এখানেও আছে, তোমরা একটু খুঁজে খুঁজে পড়ে নিবা। এরপর আসো আরেকটা বলা যায় পদার্থের কণাগুলো, যে দেখো এই পদার্থের কণাগুলো বা অণুসমূহ ইতস্তত বা চলাচলের কারণে ব্যাপন প্রক্রিয়াটা ঘটে। পদার্থগুলো কিন্তু বসে না, এক জায়গায় স্থির না, দেখো ঘুরছে, চলাচল করছে, এগুলা কিন্তু আমরা দেখতে পাই না, এই চলাচল করার কারণেই ব্যাপন ঘটে থাকে। তো এটা তোমরা পড়ে নিবা। আমি এখান থেকে দুটা জিনিস ইম্পর্টেন্ট সেটা বলে দিয়েছি। এখানে আরেকটা ব্যাপন হার বেশি কিনা এসব খ নম্বরে আসতে পারে, তো এটা এত ইম্পর্টেন্ট নয় আমার চোখে। তো এখানে চা লেখা আছে, পানি, এই যে পানির ভিতরে টি ব্যাগ দিয়েছে, পানির কালারটা পরিণত হলো, আস্তে আস্তে চায়ে রূপান্তরিত হলো, এটাই হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। তার মানে বোঝাচ্ছে পানির একটা কালার ছিল, এই পাত্রে ধারণ করেছে পানি এক কালার, চা খাওয়ার জন্য টি ব্যাগ ভিজালো পানিতে আরেকটা কালার, আর পরিণত হয়ে চায়ের কালারে ফিরে আসলো। পদার্থের তিন ধরনের অবস্থা পরিবর্তিত হচ্ছে, যা ব্যাপন। এবার দেখো তরল পদার্থের ব্যাপন। তরল পদার্থের ব্যাপনটা কি? পানি ছিল, পানিতে ধরো কাপড় কাচার নীল বা সোডা ব্যবহার করলা, নীল ব্যবহার করলো, এখানে পানিতে যখনই নীল রং ফেললো আস্তে আস্তে কিন্তু চারিদিকে ছড়াচ্ছে। দেখো প্রথম অবস্থা, দ্বিতীয় অবস্থা, তৃতীয় অবস্থা, দেখো পুরো পানিটা হয়ে যাবে। এটাই হচ্ছে তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়া। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলে দিলাম, তোমাকে চ্যালেঞ্জ রেখে বলে দিলাম, যদি এই অধ্যায় থেকে কোশ্চিন করে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয় গ নাম্বার, এটা দিবে, মানে দিবে, মাস্ট 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 ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা আমি একটু বেশি সময় ধরে পড়াবো। তো এই জিনিসটা পড়ানোর আগে তোমাদের দুটা জিনিস জানা লাগবে। নিঃসরণ কি? নিঃসরণ কি চলো আগে জানে আসি। নিঃসরণ কই? এই যে তাপ প্রদানে নিঃসরণের হার বৃদ্ধি পায়। নিঃসরণের ক্ষেত্রে অন্য সমবাহু প্রবাহ ঘটে। উচ্চ চাপে অঞ্চল থেকে নিম্ন চাপে অঞ্চলে চাপের প্রবাহের কোনো গ্যাস অণুসমূহ সরু সিদ্ধ কথা প্রবাহিত হওয়াকে নিঃসরণ বলা হয়। এটা একটা সংজ্ঞা। আরেকটা তোমরা এভাবে দিতে পারো, বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্র পথের কোনো গ্যাসের সজোরে একমুখী বের হওয়ার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়। তো নিঃসরণটা কি তোমরা আশা করছি বুঝতে পারলা। তো এখানে আমি এখন যা যা লিখবা সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে তোমাদের উদ্দীপক ওই চিত্রটা দেওয়া থাকবে, এই চিত্রটা তোমাদের আঁকা লাগবে। এখন কিছু কিছু নাম বলে দিই। HCl, এটার নাম হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এটা হচ্ছে NH4OH, NH4OH, এটার নাম অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড। আর এখানে উৎপন্ন হলো NH4Cl, মানে এটা সাদা ধোঁয়া। এখন এটা তোমাকে ব্যক্ত করা লাগবে। তো আশা করছি বুঝতে পেরেছো। এখন কি করে ব্যাখ্যা করবা সেটাই আমি তোমাদের বলে দিচ্ছি। তো
প্রথমে এই চিত্রটা আঁকবা, এখানে একটা তুলা দিয়ে দিবা, HCl দ্রবণ ভেজানো তুলা, এখানেও একটা তুলা দিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH দ্রবণে ভেজানো তুলা দিয়ে দিবা দুই সাইডে। এখানে সাদা ধোঁয়া সৃষ্টি হবে। এখন তোমরা ব্যাখ্যা এইভাবে দিবা, উৎপন্ন সাদা ধোঁয়া কাছাকাছি সৃষ্টি হয়ে আছে। মানে এখানে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে একটু দূরে, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটু কাছাকাছি এই উৎপন্ন NH4Cl সাদা ধোঁয়াটা সৃষ্টি হয়ে আছে। তো এটার কারণটা কি, ব্যাপনের কারণ নিচে বর্ণনা করা হলো, এভাবে লিখবা। লিখে এখন লিখবা হচ্ছে, ব্যাপনের হার বস্তুর আণবিক ভর ও ঘনত্বের উপর নির্ভরশীল। ব্যাপনের হার বস্তুর আণবিক ভর ও ঘনত্বের উপর নির্ভরশীল। যে বস্তুর আণবিক ভর ও ঘনত্ব যত বেশি, তার ব্যাপনের হার তত বেশি কম। যে বস্তুর আণবিক ভর ও ঘনত্বের হার যত বেশি, তার ব্যাপনের হার তত কম। এখানে ধরো এর আণবিক ভর আর এর আণবিক ভর এর তুলনায় যার ভরটা যত বেশি হবে, তার আণবিক ভরটা তত কম হবে। তো আশা করি বুঝতে পেরেছি। এখানে আমি দেখেই বলে দিতে পারবো হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বেশি, তার মানে এর ব্যাপন হার কম হবে, কারণ এটার কাছাকাছি ধোঁয়াটা উৎপন্ন হয়েছে। এখন তোমরা এই পর্যন্ত পরীক্ষার খাতায় লিখলা, এখন তোমরা ব্যাখ্যাটা কি করবা আণবিক ভর, চলো ওটাই দেখাই দিই আমি। তো আণবিক ভর লেখার জন্য সাপোজ তোমাদের এখানে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডে আমি এখন তোমাদের আণবিক ভর বার করে দেখাবো। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1 না? 1 লিখো, প্লাস দিয়ে লিখবে প্লাস। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। ক্লোরিন পারমাণবিক ভর সংখ্যা লিখবে, আর ক্লোরিনের পারমাণবিক ভর সংখ্যা কত জানো? 35.5। তো এখন আমি এটা কি করে পেলাম? হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, ক্লোরিনের 35.5। এগুলো যে তোমাদের বইয়ের পর্যায় সারণী আসে না, এই পর্যায় সারণীটা তোমাদের বইয়ে মুখস্থ করা লাগবে। মানে পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা, আর 1 থেকে 40 পর্যন্ত পারমাণবিক ভর, এগুলো তোমাদের মুখস্থ থাকা লাগবে, না করলে তোমরা পারবা না। এগুলো তোমরা কোথায় পাবা আমি তোমাদের দেখাচ্ছি। চলো আগে এটা শেষ করি আমি। তো সরি, প্লাস দিচ্ছি কেন, ইকুয়াল টু হবে, যোগ করলে হবে কত? 36.5। এবার নিচে আসো, অ্যামোনিয়া NH3। অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে আমরা যদি বার করি, অ্যামোনিয়ার নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 প্লাস কত অ্যামোনিয়াম, হাইড্রোজেন একটা, হাইড্রোজেন পারমাণবিক ভর 1 ইন্টু গুণ অবস্থায় থাকবে 3, ইন্টু গুণ অবস্থায় থাকবে 3, ইকুয়াল টু হবে তোমাদের কত? 17। তো আশা করলাম এইটুকু তোমরা বুঝতে পেরেছো। HCl হাইড্রোজেন পারমাণবিক ভর 1, ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 ইকুয়াল টু হলো 36.5। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, হাইড্রোজেনের 1, এই এর সাথে গুণ 3 অবস্থায় আছে না, গুণ দাও 3 ইকুয়াল টু 17। এখন আসো তোমরা বইয়ের পর্যায় সারণীটা কোথায় পাবা সেটা আমি দেখাচ্ছি। তার আগে এইটুকুটা আমি শেষ করে দিই। যেহেতু আমরা দেখতে পাচ্ছিলাম HCl এর আণবিক ভর 36.5 এবং অ্যামোনিয়াম এই গ্যাসের আণবিক ভর 17, তাই কাজেই বলা যায় যে HCl এর কি জানো ঘনত্বটা বেশি আর এর ব্যাপন হার কম, তাই এখানে সাদা ধোঁয়াটা উৎপন্ন হয়েছে। বুঝতে পারলা? আশা করছি বুঝতে পেরেছো। এইভাবে ব্যাখ্যাটা দিলেই হবে। এখন তোমরা আগে আসো, পর্যায় সারণীটা তোমরা কোথা থেকে পাবা? পর্যায় সারণী তোমাদের বইয়ে দেওয়া আছে হচ্ছে মেবি 62 পৃষ্ঠা না, দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি। পর্যায় সারণী তোমাদের দেওয়া আছে হচ্ছে 98 পৃষ্ঠা। এই যে এগুলোই মুখস্থ করা লাগবে 1 থেকে 30। আমি আসো একটু বুঝাই দিই। হাইড্রোজেন এখানে, এই যে এখানে লেখা আছে ক্রোমিয়াম, এই যে পর্যায় সংখ্যা 4, পারমাণবিক ভর থাকবে এদিকে, প্রতীক থাকবে এদিকে, মৌলের নাম এদিকে, গ্রুপ সংখ্যা উপরেরটা, পারমাণবিক সংখ্যা এইটা, এই 6 যেটা এটা গ্রুপ সংখ্যা, 4 যেটা এটা পর্যায় সংখ্যা, পারমাণবিক সংখ্যা 24, এই যে এখানে পারমাণবিক সংখ্যা 24,
এইটুকু মনে রাখবো। এই যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 1, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, ভর সংখ্যা 4, 7। তো আশা করছি বুঝতে পারলাম। তো বুঝতে পারলা, এটা তোমাদের গ নম্বরে বা ঘ নম্বরে আসবে, তোমাদের মাস্ট এটা ইম্পর্টেন্ট। তো এখানে বইয়েও লেখা আছে তোমাদের ভাষা, আমি তোমাদের সহজভাবে বলে দিলাম। তো আমি এই বই আর পড়াচ্ছি না। এখন চলো নিঃসরণটা কি। নিঃসরণ আমি একটু আগেই বললাম, তারপর আরেকবার বলে দিই। নিঃসরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো পাত্র থাকা গ্যাস সরু সিদ্ধ পথ দিয়ে পাত্রের ভেতরে উচ্চ চাপের স্থান থেকে পাত্রের বাহিরে নিম্ন চাপের স্থান দিয়ে সজোরে বেরিয়ে আসে। এই ধরনের সরু সিদ্ধকে আমরা কিন্তু নিঃসরণ বা পিনহল বলা হয়। পিনহল বা নিঃসরণ বলা হয়। তো এখানে একটা পাত্র মনে করো, বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে এখানে কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে, এই যে এটা ঠেলে দিচ্ছ, এই যে এভাবে ঠেলে দিচ্ছ বাহ্যিক উচ্চ চাপের পাত্রে সরু ছিদ্রটাই, যে এখানে একটা কিন্তু ছিদ্র আছে, এই সরু ছিদ্রটাই 2 নম্বর চিত্রে আসে, সরু ছিদ্র দিয়ে কোনো গ্যাসের সজোরে একমুখী বের হওয়ার প্রক্রিয়াই হলো নিঃসরণ। তো আশা করছি বুঝতে পেরেছো, এটা ক নম্বরের সংজ্ঞায় আসতে পারে। তো এটাই হলো নিঃসরণ ছিল। এখন পাতন আর ঊর্ধ্বপাতনের এটা একটু পড়া লাগবে, তো পড়ে দিচ্ছি আমি। যে তরল পদার্থ তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীয় ভবন বলা হয়। তো কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীয় ভবন বলা হয়। আর এখানে হচ্ছে সংজ্ঞাটা, মানে সূত্র, পাতন ইকুয়াল টু বাষ্পীয় ভবন প্লাস ঘনীভবন। পাতন ইকুয়াল টু বাষ্পীয় ভবন প্লাস ঘনীভবন। যে পাতন প্রক্রিয়ায় কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, কোনো মিশ্রণে একাধিক উপাদান থাকলে সেই মিশ্রণ ও থেকে উপাদান সমূহ বিশুদ্ধভাবে পেতে পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয়। তো বুঝতে পারলা পাতন প্রক্রিয়াটা আসলে কি। এখানে তোমাদের দিয়েছে যে তরল পদার্থ তাপ দিচ্ছ, তাপ দিয়ে আস্তে আস্তে এদিক দিয়ে পানিগুলো উঠছে, এখানে পানিটা ঠান্ডা হচ্ছে, শীতলীকরণ দিয়ে এখানে তো পানি পড়ছে, মানে পানি বিশুদ্ধকরণ হচ্ছে। ঊর্ধ্বপাতন দেওয়া আছে। ঊর্ধ্বপাতন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো কঠিন পদার্থ তাপ প্রয়োগ করলে যেটি পরিণত হয় না সরাসরি বাষ্পে পরিণত হয়, তাকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। এখানে তোমার নিশাদলের সংকেতটা জানা লাগবে, NH4Cl, এটা MCQ দেওয়া আছে। নিশাদলের সংকেত NH4Cl, কুপুরের সংকেত C4H16 ও আয়োডিনের সংকেত I2, অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। আর এটাই তোমাদের সর্বশেষ টপিক। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা MCQতে আসবে, মানে আসবেই। তো এটা তোমাদের বইয়ে তেমন কিছু ডিটেলস লেখা নাই, এটা শুধু বইয়ে তোমাদের এমনি ভাষা করে লেখা আছে। তো এইটার জন্য আমি তোমাদের আমার নোট ফলো করতে বলবো, তো আমার নোটে এটা বিস্তারিত লেখা আছে। এই যে এখান থেকে, যে পেট্রোলিয়ামে খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম বলা হয়। যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম বলা হয়। পেট্রোলিয়ামে শতকরা 10% ন্যাপথা থাকে। পেট্রোলিয়ামে শতকরা 10% ন্যাপথা থাকে। আর পেট্রোলিয়াম গ্যাসের স্ফুটনাঙ্ক 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে দেখো, আমাদের দেশে প্রকৃতিতে গ্যাসে মিথেনের পরিমাণ 99.99%, প্রাকৃতিক গ্যাসে বিউটেনের পরিমাণ 4%। পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম গ্যাস। বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত হয় LPG পেট্রোলিয়াম গ্যাস। LPG এর অর্থ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এবার আসো, জেট ইঞ্জিন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। কেরোসিনের ওভার হিসেবে তৈরিতে প্যারাফিন মোম ব্যবহৃত করা হয়। ন্যাপথলিন একটি অণুতে হাইড্রোজেন পরমাণু থাকে 8টি, বিউটেন কার্বন সংখ্যা 70 এর বেশি। জেট ইঞ্জিন জ্বালানি তেলের সংখ্যা 11 থেকে শেষ হয়ে যায়। তো এটা বুঝতে পারলে আশা করি। এখানে তাই লেখা আছে, পেট্রোলিয়াম গ্যাস, গ্যাসোলিন, ন্যাপথা, প্যারাফিন, ডিজেল, জ্বালানি, বিচ্ছিন্নকরণ, বিটুমেন, অপরিশোধিত তেল। 25 ডিগ্রি সেন্টিগ্রেড পেট্রোলিয়াম, 25 থেকে 60 ডিগ্রি ন্যাপথা, 60 থেকে 180 প্যারাফিন, 180 থেকে 220 ডিজেল, 220 থেকে 250 জ্বালানি, 250 থেকে 300 বিচ্ছিন্নকরণ তেল, 350 থেকে বিটুমেন। তো এটাই আসলে ছবি টবি দিয়ে আছে, তো আমি ব্যাখ্যাভাবে করে দিলাম। 350 হচ্ছে বিটুমেন। আর এটা অপরিশোধিত তেল, যেগুলো খনি থেকে সরাসরি উৎপন্ন হয় তাকে অপরিশোধিত তেল বলা হয়।
তো এই পর্যন্তই অধ্যায়। তো চতুর্থ অধ্যায় এই কয়টা জিনিস ইম্পর্টেন্ট, তো এগুলোই পড়বা। আশা করি তোমরা এই অধ্যায়টা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ডিলিজেন্ট স্কুলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। তো আজকে এখানে বিদায় নিচ্ছি।